আসসালামু আলাইকুম। ঢাকা বোর্ড 2023-এর যে সৃজনশীল কোশ্চেন সেটা জৈব রসায়নের সেই সৃজনশীল কোশ্চেনটা এখন আলোচনা করব। তো এখানে উদ্দীপকে যে জিনিসটা দেওয়া আছে বেঞ্জিনের সাথে নাইট্রোজনের ফলে বিযোগ উৎপন্ন হবে এবং তাকে একটা বিক্রিয়া স্ট্যান্সিয়াম হাইড্রোক্লোরাইডের সাথে সিযোগ উৎপন্ন হবে। ক অ্যাসিড বৃষ্টি কি? খ জৈব যৌগের বিক্রিয়াতে CHO অর্থাৎ কার্বক্সিল অ্যাসিড মূলক বা এই মূলকের শনাক্তকরণ পরীক্ষা। সি যৌগ নাইট্রেশনে অর্থপ্যারা নির্দেশক অবস্থানে যুক্ত হয় না কেন? এখানে ঘ নাম্বার কোশ্চেন যে জিনিসটা বেশি আলোচনা করতে যাচ্ছি ABC সক্রিয়তার ক্রম। তাহলে ABC আগে আমাকে বুঝতে হবে A আর B AC। তো আমরা স্পষ্টত উদ্দীপক থেকে দেখতেছি যে A এর নাইট্রেশনে বি যৌগ উৎপন্ন, তাহলে মানে নাইট্রোমূলক বেঞ্জিনে যুক্ত হবে। নিচে এখানে বিক্রিয়াটা দেখানো হয়েছে, বিক্রিয়াটা অনেকটা এরকম, অর্থাৎ A যৌগ ছিল বেঞ্জিন, তার নাইট্রেশনের ফলে এখানে নাইট্রোমূলকটা যুক্ত হবে। তাহলে এবং পরবর্তী রেস্টেনশন বি জ্বালানোর ফলে এখানে NAD মান উৎপন্ন হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি তাহলে A যৌগ হচ্ছে বেঞ্জিন, বি যৌগ হচ্ছে নাইট্রোবেঞ্জিন, সি যৌগ হচ্ছে অ্যানিলিন। তাহলে উদ্দীপকের অংশ থেকে আমরা এখান থেকে বুঝতে পারলাম এটা। আচ্ছা, কার্বক্সিল অ্যাসিড শনাক্তকরণের ক্ষেত্রে আমরা জানি আমরা সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম কার্বনেট আমরা ব্যবহার করি এবং সেখানেও যদি আমার কার্বক্সিল গ্যাস উৎপন্ন হয় এবং আমরা জানি কার্বক্সিল চুনের পানিকে কী করে, ঘোলা করে। এইভাবে মূলত আমাদের বিক্রিয়াটা লিখতে হবে। তো এখানে অনেক পরীক্ষার কথা বলা আছে, সেক্ষেত্রে বিক্রিয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে চুনের পানি পরীক্ষার ক্ষেত্রে আমরা এখানে 4 থেকে 5 ফোঁটা জৈব নমুনা দিলাম সোডিয়াম বাইকার্বনেটের নিয়ে, তাতে দেখা গেছে যে কার্বন অ্যাসিড বর্ণহীন গন্ধহীন কার্বন গ্যাস নির্ণয় হবে এবং যারা চুনের পানিকে ঘোলা করবে। তাহলে এখানে RCOH সোডিয়াম বাইকার্বনেট, এখানে হাইড্রোজেনকে সোডিয়াম জায়গা প্রতিস্থাপিত হয়ে সোডিয়াম কার্বক্সিলেট আয়ন উৎপন্ন করে এবং পানীয় কার্বন গ্যাস উৎপন্ন করে। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন অ্যাসিড বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম কার্বনেট ও পানি উৎপন্ন হয় যা চুনের পানিকে ঘোলা করে। সিদ্ধান্ত জৈব যৌগের COH মূলকে শনাক্তকরণ। ঘ নাম্বার কোশ্চেনে যেটা সেটা হচ্ছে যে নাইট্রেশনে প্রতিস্থাপকের ফলে অর্থপ্যারা অবস্থান যুক্ত হয় না কেন? তাহলে সি যৌগ ছাড়া আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যানিলিন অর্থপ্যারা নির্দেশক। আচ্ছা, অর্থপ্যারা নির্দেশক হলে তাহলে তার নাইট্রেশন এখানে বলা আছে নাইট্রেশনে প্রতিস্থাপক অর্থপ্যারা অবস্থানে যুক্ত হয় না। তাহলে প্যারা নির্দেশক হলে তার অর্থপ্যারা অবস্থানে যুক্ত হওয়ার কথা, কিন্তু সে অর্থপ্যারা অবস্থানে যুক্ত হবে না। সেটাই না কেন বা ব্যতিক্রম বলেই এই কোশ্চেনটা এখানে দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখি এখানে কি বলছে। বলছে যে নাইট্রেশন কী হবে, গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং সালফারিক অ্যাসিড বিক্রিয়ার ফলে নাইট্রোমূলক বেঞ্জিনের সাথে এখানে যে অ্যানিলিন ছিল অ্যানিলিনের সাথে যুক্ত হবে। আচ্ছা, এখানে বেনজামাইড লিখছে, এটা হচ্ছে অ্যানিলিন। তাহলে এখানে অ্যানিলিন এই যে নাইট্রোমূলক যুক্ত হয়েছে, তাহলে এটা ছিল অর্থপ্যারা নির্দেশক, যাওয়ার কথা ছিল অর্থ নলে প্যারা পজিশনে, কিন্তু হয়েছে কথা মেটা নির্দেশনে। এখানে এই জিনিসটা আমাকে ব্যাখ্যা করতে বলছে। তাহলে মেটা হচ্ছে মেটা পজিশন নাইট্রোমূলক যুক্ত হয়েছে, অ্যানিলিন আগে অ্যানিলিন ছিল, তাহলে নাইট্রোঅ্যানিলিন। এখানে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে এই বিক্রিয়াতে অ্যানিলিয়াম আয়ন C6H5NH3+ এই আয়ন উৎপন্ন হয় যা একটি মেটা নির্দেশক। অর্থাৎ আমি সব কিছু লেখার বিক্রিয়ার পরবর্তীতে এই জিনিসটা যদি লিখতে পারি তাহলে আমার আলোচনা অ্যামিনোমূলক অর্থপ্যারা নির্দেশক হলে এক্ষেত্রে মেটা অবস্থান নাইট্রেশন ঘটার কারণ হলো অ্যানিলিনের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ার ফলে কি আয়ন সৃষ্টি হয়, অ্যানিলিয়াম আয়ন সৃষ্টি হয়। তাহলে অ্যানিলিয়াম আয়ন সৃষ্টি হওয়ার কারণে মূলত এটা অর্থপ্যারা অবস্থানে যায় না গিয়ে মেটা অবস্থানে গেছে। এবার ঘ নাম্বার কোশ্চেন। ঘ নাম্বার কী বলছে উদ্দীপকের ABC এর সক্রিয়তা ক্রম। আমরা A আর B C এবং বুঝছি যে এটা হচ্ছে বেঞ্জিন, এটা নাইট্রোবেঞ্জিন, এটা হচ্ছে অ্যানিলিন। তা আমরা দেখলাম নাইট্রেশনের যে নাইট্রোমূলক এবং অ্যানিলিন। তা আমরা প্রথমে এটা নিয়ে শুরু করব, সেটা হচ্ছে অ্যানিলিন দিয়ে। এখানে অ্যানিলিনের রেজোনেন্স দেখানো হয়েছে। ABC যৌগের মধ্যে যথাক্রমে নাইট্রোবেঞ্জিন C তিনটার ব্যাখ্যার কথা বলছে। এই নিচে যৌগ সক্রিয়তা ক্রম বিশ্লেষণ করা হলো। আচ্ছা, অ্যানিলিন বেঞ্জিন চক্রে NH2 মূলকের সাথে যুক্ত থাকায় তা নাইট্রোজেনের যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল অণুর মাধ্যমে বেঞ্জিন চক্র প্রবেশ করে। অর্থাৎ এই মূলকটা বেঞ্জিনে উপস্থিত থাকলে বেঞ্জিনকে ইলেকট্রন দিবে, কারণ আমরা জানি নাইট্রোজেনের মুক্তজোড়ী ইলেকট্রন বিদ্যমান। এই মুক্তজোড়ী ইলেকট্রন বেঞ্জিনের রেজোনেন্সে প্রবেশ করে, ফলে বেঞ্জিনের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। অর্থাৎ আরও একটা কথা বলা যায় যে সক্রিয়কারী গ্রুপ বেঞ্জিনের সাথে যুক্ত, বেঞ্জিনের সক্রিয়তা বাড়ে মানে ইলেকট্রন ঘনত্ব বাড়ে। NH2 মূলক বেঞ্জিনের চক্রকে ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া অধিক ক্রিয়াশীল করে। অর্থাৎ যেহেতু তার কাছে ইলেকট্রন বেশি, তো ইলেকট্রন যাদের দরকার ইলেকট্রন প্রতি যাদের আকর্ষণ তারা কী করে, এখানে আকর্ষিত হয়। রেজোনেন্সের মাধ্যমে বেঞ্জিন চক্রে অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব অধিক বৃদ্ধি পায়, ফলে আগমনকারী ইলেকট্রন আকর্ষী বিকারক সহজেই উক্ত স্থানে যুক্ত হতে পারে। এখানে রেজোনেন্সটা দেখানো হয়েছে। এখানে রেজোনেন্সে এটা হচ্ছে অ্যানিলিন স্ট্রাকচার, আমরা দেখতেছি এখানেও অ্যানিলিন। এই স্ট্রাকচারের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, শুধুমাত্র এখানে অনুরণনটা দেখানো হয়েছে যে
এখানে কীভাবে পাই বন্ধন এবং যে ইলেকট্রন সরবরাহ করতে সেটা কীভাবে বেঞ্জিনের মধ্যে রেজোনেন্সে অংশগ্রহণ করতেছে, এখানে তীর চিহ্ন দিয়ে এগুলো দেখানো হয়েছে। তো আমরা যে জিনিসটার প্রতি গুরুত্ব দেবো যে অর্থপ্যারা পজিশনগুলোতে ইলেকট্রন ঘনত্ব বাড়বে, তাহলে যেখানে অর্থপ্যারা পজিশন এখানে অর্থপ্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বাড়তেছে, দেখা গেছে এখানে পাই বন্ধন, এখানে প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বাড়তেছে, এখানে অর্থ পজিশনে বাড়তেছে। এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার একই রকম, পার্থক্য হচ্ছে এখানে শুধুমাত্র এখানে দ্বিবন্ধন আছে, আর যেখানে অর্থপ্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বাড়তেছে সেখানে শুধু পাই বন্ধনগুলো তাকে জায়গা দেওয়ার জন্য সরে গেছে। এটা ছিল রেজোনেন্সের কাঠামো। তার পরবর্তীতে আমার যেটা রয়েছে সেটা হচ্ছে কি নাইট্রোবেঞ্জিন। তো আমরা জানি NO2 গ্রুপের সাথে নাইট্রোবেঞ্জিনে NO2 গ্রুপ এবং সেটা ইলেকট্রন আকর্ষী গ্রুপ, অর্থাৎ ইলেকট্রন টেনে নেবে। ইলেকট্রন গ্রুপ NO2 গ্রুপ বেঞ্জিন চক্র উপস্থিত থাকলে ইলেকট্রন নিজে দিকে টেনে নেয়, টেনে নেওয়ার কারণে ইলেকট্রন ঘনত্ব কী হবে, হ্রাস পাবে। ফলে বেঞ্জিন চক্র ইলেকট্রন ঘনত্বের বিকারকের আক্রমণের ফলে কষ্টকর হয়ে যাবে। অর্থাৎ যাদের ইলেকট্রন দরকার, ইলেকট্রন প্রতি আকর্ষণ আছে কার্শি, তারা কী যুক্ত হতে পারবে না। এখানে নাইট্রোবেঞ্জিনের স্ট্রাকচার দেখানো হচ্ছে। এখানে Na2কে ভেঙে, যেহেতু নাইট্রোজেন ইলেকট্রন টেনে নেয় আর অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভ বেশি, ইলেকট্রন এইগুলো তার দিকে নিয়ে যাওয়ার কারণে এখানে বন্ধনের ইলেকট্রনগুলো তার দিকে চলে নাইট্রোজেনের কাছে আংশিক পজিটিভ চার্জ সৃষ্টি হয় এবং এই যে পাই বন্ধনে ইলেকট্রনটা পাই বন্ধন এখানে চলে যাওয়ার কারণে এখানে দ্বিবন্ধন সৃষ্টি হয়। তাই এখানে 5টা স্ট্রাকচারের মধ্যে এখানে এটা একই রকম, যদিও বেঞ্জিনের যে পাই বন্ধনের রেজোনেন্সের পাই বন্ধনটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু দ্বিবন্ধন এবং প্রত্যেকটা জায়গায় এখানে অর্থপ্যারা পজিশনগুলোতে ইলেকট্রন ঘনত্ব কমে গেছে, যার জন্য এখানে প্লাস চিহ্ন দেওয়া হয়েছে এবং এখানে ঠিক একই রকম পাই বন্ধনের চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে জিনিসটা সেটা হচ্ছে যে এর যুক্ত হওয়ার কারণে ইলেকট্রনের বেঞ্জিনে ইলেকট্রন ঘনত্ব কমে যায়। তাই এদের সক্রিয়তার ক্রম প্রথমে, যেহেতু এটা যুক্ত থাকার কারণে ইলেকট্রন ঘনত্ব বাড়ে এবং নাইট্রোযুক্তর কারণে কমে, তাহলে সক্রিয়তা ক্রম এলিনিন প্রথমে, বেঞ্জিন অ্যাজ ইউজুয়ালি এদের চেয়ে বেশি, তারপরে নাইট্রোবেঞ্জিন। ধন্যবাদ।